পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জে ফের বন্যা, পানিবন্দী লাখো মানুষ। উজানের ঢলে প্লাবিত রংপুরের নিম্নাঞ্চল। সক্ষমতার অভাবে পিছিয়ে পড়ছে চামড়া শিল্প। মত এনবিআরের চেষ্টার পরও বিদেশি বিনিয়োগে সাড়া নেই, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বাজেটে কৃষি শিল্প খাতে সরবরাহ বাড়ানোই বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। মূল্যস্ফীতি কমানোর পদক্ষেপ ইতিবাচক এবং আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 সপ্তাহের মধ্যে শেখ হাসিনার এটি দ্বিতীয় ভারত সফর। বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম দিন শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার সকালে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। পরে হায়দ্রাবাদ হাউসে বৈঠক করবেন দুই প্রধানমন্ত্রী। এতে দুদেশের সম্পর্ক আরও মজবুত করা সহ অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ ও জ্বালানির মতো বিষয়ে আলোচনা হবে। বৈঠক শেষে ডজন খানেক চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জ ও আশপাশের জেলাগুলোতে নদ নদীর পানি বাড়ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এদিকে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় রংপুরেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিনিধিদের তথ্যে আরো জানাচ্ছেন শারমিন স্বর্ণা। টানা বৃষ্টি আর উজানের ঢলে নদ নদীর পানি বেড়ে যাওয়ায় সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। আশপাশের জেলাগুলোতে বন্যার সংখ্যা দেখা দিয়েছে। দুই দিন যাবত কেন্দ্রের মধ্যে অবস্থান করতেছে। অনেকের বাড়িঘর তলিয়ে গেছে, অনেক বাড়িঘর চলে গেছে, কিন্তু তারা বাড়িতে থাকতে পারে না। সিলেটের কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেহেতু গত 2 দিনের বৃষ্টিপাতটা কম, এই হারটা যদি আগামী 3 থেকে 4 দিন মেনটেন হয়, তাহলে আমরা আশা করতে পারি পানির যে বন্যার যে সিলেট অঞ্চলে প্রাদুর্ভাবটা সেটা কিছুটা হলে কমে আসবে। সুনামগঞ্জে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ মানুষ। অনেক সড়ক ডুবে গেছে। এছাড়া বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গত এলাকা। বাসাতে পানি আইছে, বুঝছেন, আমরা মালগুলো আমরা নষ্ট হয়ে গেছে। বিপদ বন্ধ, পানি হইয়া পড়ে গেছে, কাস্টমার নাই, চলার মতো জো নাই। এদিকে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। অন্য নদ নদীর পানি বেড়ে যাওয়ায় রংপুরের অনেক নিচু এলাকা তলিয়ে গেছে। ভাঙন কবলিত এলাকার অনেক মানুষ ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেছেন। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানতে চলে যাচ্ছি সহকর্মী কুলেন্দ্র শেখর দাসের কাছে। শেখর, বন্যায় সুনামগঞ্জের জীবনযাত্রার কি চিত্র, কি বলছে পানি উন্নয়ন বোর্ড? তাসনুবা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন, আমি সকাল 9টার লাইভে কিন্তু বলেছিলাম যে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু গতকালকে সন্ধ্যা 6টা পর্যন্ত ছিল 40 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে, যা এই কয়েক ঘন্টার ব্যবধানে 16 সেন্টিমিটার কম দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় কিন্তু 50 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সুনামগঞ্জের সাতকে কিন্তু 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো আমি এই মুহূর্তে নৌকায় চড়ে সুনামগঞ্জ পৌর শহরের খালিপুর এলাকায় আসছি। আপনার মাধ্যমে আমি যে পুরো দৃশ্যটা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে খালিপুর এলাকায় কিন্তু কুমোর পানির উপরে মানুষ কিন্তু রাস্তাঘাটে পানি, ফলে বাসাবাড়িতে পানি ঢুকে কিন্তু নিমজ্জিত হয়েছে। সুনামগঞ্জের রাস্তাঘাট থেকে বাসাবাড়ি থেকে পানি কিছুটা উঁচু স্থান থেকে পানি কমতে শুরু করলেও কিন্তু হানা দিচ্ছে নিম্ন এলাকায়। তো জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জ জেলায় 4 লাখ কেজি জিআরের চাল বিতরণ করা হয়েছে এবং 12,439 জন বন্যার্থকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এবং
এই নগদ 4,10,000 টাকা কিন্তু বন্যার্থদের মধ্যে কিন্তু বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি 1,050 বস্তা শুকনো খাবার কিন্তু দেওয়া হয়েছে। তো এই জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জের যে 200 হেক্টর এই জমি আবাদ করা হয়েছিল আউশ ধান, সেটা কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে গেছে। ফলে এটা রক্ষা করার কোনো সংখ্যায় একেবারেই কম, ফলে ক্ষতির পরিমাণটা কিন্তু 1.5 কোটি টাকাতে দাঁড়াবে। ইতিমধ্যে আপনি জানেন মৎস্য প্রাতর ধান সুনামগঞ্জের কিন্তু প্রাণ মৎস্য সমৃদ্ধি এই সুনামগঞ্জের কিন্তু 2,100 মৎস্য খামারির পুকুর ছিল, কিন্তু পুকুরে 2 কোটি পোনা মাছ কিন্তু অবমুক্ত করার পরেও এই বন্যার পানিতে কিন্তু এই 2 কোটি পোনা মাছ এই বেশে চলে গেছে হাওরে। ফলে কিন্তু 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে। তো আপনাকে এই দৃশ্যটা দেখাচ্ছি যে বৈরী আবহাওয়া, দুপুরবেলা যদিও একটু রুদ্রের দেখা মিললেও কিন্তু এখন কিন্তু এই আকাশটা মেঘাচ্ছন্ন। তো সার্বিক অবস্থাটা যদি বলি যে এখনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল বিকেল 5:30টার সংবাদ পর্যন্ত সুনামগঞ্জের সার্বিক অবস্থা। তাসনুবা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তাসনুবা। শেখর, আপনাকে ধন্যবাদ। নিজেদের সক্ষমতা না থাকায় চামড়া শিল্প ঘুরে দাঁড়াতে পারছে না বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। বাংলাদেশের ট্রেড পলিসি নিয়ে এক সেমিনারে তিনি একথা বলেন। এতে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করা হলেও আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে। রেজা খানের রিপোর্ট। জড়িত আছে, এইটাই আমার আজকে টিসিবি ভবনে বাংলাদেশের বাণিজ্য নীতি নিয়ে সেমিনার করে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। আমাদের এখানে এত 700-800 এতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান আক্ষেপ করে বলেন, 2 দশকে প্রতিযোগী বিভিন্ন দেশ নিজেদের নীতিতে নানা পরিবর্তন আনলেও বাংলাদেশে তা করা হয়নি। ট্রেড পলিসিতে আমাদের কিছু ফান্ডামেন্টাল চেঞ্জ দরকার ছিল, আমরা করি নাই। তো 2 দশকে কিন্তু আমরা করব কি করব না, আমরা কি এক্সপোর্ট ওরিয়েন্টেড হব না ইম্পোর্ট সাবস্টিটিউট করব, এদিকে আমাদের কতগুলো দ্বিধাদ্বন্দ্ব ছিল। এতে এনবিআর চেয়ারম্যান বলেন, নীতি সহায়তা দেয়া হলেও কমপ্লায়েন্স বা নিজেদের সক্ষমতা না থাকায় পিছিয়ে পড়ছে বাংলাদেশের চামড়া শিল্প। লেদারে অনেকদিন আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, তারপরে লেদার কেন যেন যেভাবে এক্সপোর্ট মার্কেট দখল করার কথা ছিল সেইভাবে পারছে না। এখানে মেইন প্রবলেমটা আমি অনেকের সাথে আলাপ করেছি এবং বলছিও যে এটা মেইন প্রবলেমটা কমপ্লায়েন্স ইস্যুতে এরা একটু সমস্যার মুখে আছে। চামড়া ও পাট খাতে তৈরি পোশাক শিল্পের মতো সুবিধা নিশ্চিত করার তাগিদ দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। যেভাবে গার্মেন্টস ফ্যাসিলিটি পাচ্ছে, একইভাবে লেদার, জুট এবং অন্যান্য যে এক্সপোর্ট ওরিয়েন্টেড, বিশেষ করে লেদার এবং জুট, তারা যেন একই সুযোগ সুবিধা পায়। দেশে সরাসরি বিদেশি বিনিয়োগে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোট করছি, বাট সেই রকম আশানুরূপ সাড়া আমরা পাচ্ছি না। তো আমাদের এফটি এর মাধ্যমে আমাদেরকে ট্রাই করতে হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতিকে 6.5% নামিয়ে আনতে বাজেটে নেওয়া পদক্ষেপগুলো ইতিবাচক, তবে কৃষি ও শিল্প খাতে সরবরাহ বাড়ানোটাই চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা শীর্ষক সেমিনারে এসব পর্যবেক্ষণ তুলে ধরেন বক্তারা। আর যৌক্তিক সমালোচনা বাজেটে পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মনিরুল ইসলামের রিপোর্ট। 2024-25 অর্থ বছরে মুদ্রাস্ফীতি 6.5% নামিয়ে আনতে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রাক্কালিত বাজেটের তুলনায় আকার কমেছে প্রায় 2 লাখ কোটি টাকা। আর এতে সরকারি ব্যয় সংকোচন হবে। পাশাপাশি কৃষি সরঞ্জামে উৎসে কর হ্রাস, কর্পোরেট ট্যাক্স কমানোয় উৎপাদন খরচও কমবে। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা শীর্ষক সেমিনারে এসব মন্তব্য করেন অংশীজনেরা। আলোচনায় অংশ নিয়ে খিলাপি ঋণ কমানো, অর্থ পাচার রোধ ও ব্যাংক খাতের সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। শিল্প যেটা সূচক, আমাদের কিন্তু সাপ্লাইটা কমে গেছে, এটাকে কিভাবে পুনরুজ্জীবিত করা যায়, কারণ ইন্টারেস্ট বাড়ার ফলে শিল্প বিনিয়োগটা কিন্তু কম হবে। খেলাপি ঋণ, এটা বহু আলোচনা আছে, আপনিও জানেন, অনেক মাথা ব্যথার কারণ এটা সন্দেহ নেই সরকারের। আমাদের 9% বলে অফিসিয়ালি, কিন্তু এই অনেক ঋণ পুনর্বিন্যাস করে এটা কমে রাখছে। আসলে যা ঋণ দেওয়া হয়েছে তার 22% ডিস্ট্রেস লোন। আর বাজেটে খাদ্যের যোগান বাড়াতে কৃষি উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এই প্রতিনিধি। Where this national budget is focusing on investment to facilitate broad-based growth and poverty
reduction. বাজেটের নেতিবাচক প্রচারণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অর্থমন্ত্রী। তবে গঠনমূলক সমালোচনা আমলে নিয়ে তা পুনর্বিবেচনার কথাও জানান তিনি। এই বাজেট তো জনবান্ধব বাজেট এবং আমরা চেষ্টা করেছি, এখনো কিছু প্রস্তাব আছে, এগুলোকে বাজেট কিন্তু পাস হয়নি, তো কাজেই সেগুলো আমরা দেখব এবং পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে। এডিবি শতভাগ বাস্তবায়ন সহ কৃষি পণ্যের আমদানি সহজীকরণ ও উন্নত বাজার ব্যবস্থাপনা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রান্তিক খামারিরা এই ভর্তুকিটা পেয়ে উপকৃত হয়, সেদিকে বেশি নজর দিতে হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের দিকে গুলি না চালাতে মিয়ানমার ও আরাকান আর্মিকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দফতরেই তিনি এ তথ্য জানান। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে তাকে জবাব দেওয়ার সুযোগ দিতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, অভিযোগ প্রমাণিত হলে সরকার ব্যবস্থা নেবে। আনার হত্যাকাণ্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, তদন্ত নিজস্ব গতিতেই চলছে, তদন্ত শেষ হলে বিস্তারিত তুলে ধরা হবে। সঠিকভাবে স্বাধীনভাবে কাজ করে শুধু আমাদের ডিবি নয়, এবং মার্ডারটি হয়েছে ভারত সরকার, ভারতে, কাজেই ভারতের পুলিশও এটা নিয়ে তদন্ত করছে। কাজেই কোনো জায়গায় কোনো ফাঁক ফোকর থাকবে বলে আমার মনে হয় না। মায়ানমার আর্মি কখনো বা আরাকান আর্মি ফায়ার ওপেন করে আমরা দোনো দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। কাজেই আমাদের এইখানে আর কোনো গোলাগুলি হচ্ছে না। ওখানে যে মায়ানমারের 2টি জাহাজ ছিল সেগুলো ফেরত নিয়ে গিয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে আইন সংস্কার করে সংসদীয় পদ্ধতি ও একীভূত আইন প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাগিদ দিয়েছেন তৃণমূল থেকে আগামী নেতৃত্ব তৈরির সুযোগ রাখার। আর টিআইবির নির্বাহী পরিচালক জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। এমআর আসাদের বিশেষ রিপোর্ট। উন্নয়নের ধারাবাহিকতা অনেকাংশে নির্ভর করে স্থানীয় সরকারের দৃঢ় ভূমিকায়। উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্যদের উপদেষ্টার ভূমিকায় অবতীর্ণ হওয়া এবং আমলাদের প্রভাব তৃণমূলের কতটা স্বার্থ রক্ষা করতে পারবে, এটি একটি প্রশ্ন। এ অবস্থায় আলোচনায় আছে স্থানীয় সরকার নির্বাচনে আইন সংস্কার। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে একীভূত আইন প্রণয়নের পরামর্শ দিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। এখন একটা সময় এসছে এটা ভাবার যে আমরা একটা একীভূত আইন মাদার ল করে পৌরসভা সহ সিঙ্গেল আইনের মধ্যে এনেই এটাকে আমরা করতে পারি। প্রত্যেকের আলাদা আলাদা কাজ থাকবে, প্রত্যেকের আলাদা আলাদা বিধি থাকবে, কিন্তু আইন হবে একটা। বিতর্ক এড়াতে সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকার নির্বাচন করার তাগিদও দেন তিনি। ইলেকশনগুলো হয় চেয়ারম্যান এবং মেয়র সর্বস্ব ইলেকশন। ইলেকশনটাকে বলা হয় মেয়র ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন। কাউন্সিলররা কিন্তু কোথাও ফিচার করে না। সেজন্য পার্লামেন্টারি সিস্টেম করলে সরাসরি মেয়র এবং চেয়ারম্যান ইলেকশন হবে না, সব কাউন্সিলর ইলেকশন হবে। কাউন্সিলররা কাউন্সিলে দেওয়ার পরেই চেয়ারম্যান বা এক্সিকিউটিভ কমিটি তৈরি হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের মতে, স্থানীয় সরকারে পরামর্শকের দায়িত্ব দেয়া সংসদ সদস্যদের নীতিনৈতিকতা প্রশ্নবিদ্ধ। বিতর্ক এড়াতে তুলনামূলক নিরপেক্ষ কাউকে এ পদে দায়িত্ব দেওয়া প্রয়োজন। যার হাতে নিয়ন্ত্রণের ক্ষমতা, তিনি যদি নিজেই সে যেটা নিয়ন্ত্রণ করবেন সেটা নিয়ন্ত্রিত না হলে সুবিধা অর্জন করেন, তাহলে তিনি নিয়ন্ত্রণ কতটুকু করতে পারবেন বা কেনই বা করবেন, বরং তিনি এটার সুযোগ আরো তৈরি করে দেবেন। ভোটার উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা প্রমাণ করেছি ভোটের কতখানি পাওয়ার। ঠিক আছে, সেই দেশে 53 বছর পর নির্বাচন করার জন্য মানুষ ভোট দিতে যাবে না 30% পর্যন্ত হলে সেটাকে আমরা বলবো যে ভালো হয়েছে, নির্বাচন কমিশন বলবে। এটা কিন্তু প্রত্যাশিত। এমন একটা অবস্থার সৃষ্টি করা হয়েছে যেখানে জনগণের ভোটের কোনো ভ্যালু বা মূল্য আছে বলে জনগণ আর মনে করে না। নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণের চেষ্টা না করে জনমতকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন ডক্টর ইফতেখার। এবং এটার জন্য সমস্ত অবকাঠামোকে নিয়ন্ত্রণ করা হয়। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ভবিষ্যতে জাপানি ভাষা শিক্ষা ও বেকারদের কর্মদক্ষতা বাড়াতে আরও উদ্যোগ নেবে সরকার। দুপুরে বাংলাদেশ জার্মান প্রশিক্ষণ কেন্দ্রে টেকনিক্যাল ইন্টার্নদের মাঝে সনদ বিতরণকালে কথা বলেন শ্রম প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ভূমধ্যসাগরে নিহত বাংলাদেশিদের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। মালয়েশিয়া কর্মী না যাওয়ার বিষয়ে তদন্তে কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অবৈধ পথে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া,
সেটা তো কারো কাম্য নয়, এবং সেটা যারা করতেছে, যারা যাইতেছে, এরা সঠিক কাজ করতেছে না। এমবেসিগুলো কাজ করতেছে, সেটা সঠিক তথ্য পেলে পরে আপনাদেরকে জানাবো। রিপোর্টের আলোকেই যাদেরকে আমরা দোষী সাব্যস্ত করা হবে তাদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান কোম্পানি, তবে রাজস্ব আহরণ সহ বেশ কিছু বাধা রয়েছে, যা সমাধানের আশ্বাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সচিবালয়ে সকালে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ান হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাসিব। বৈঠকে দুদেশের টেলিকম সেক্টর নিয়ে আলাপ করেন তারা। পরে সাংবাদিকদের পলক বলেন, নতুন করে রাজস্ব না বাড়িয়ে সেবার মান বাড়লে আইসিটি সেক্টরে নতুন খাত তৈরি হবে, এতে রাজস্ব আহরণ ও বিনিয়োগ বাড়বে। মালয়েশিয়ার সাথে আমাদের দীর্ঘদিনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং টেলকো সেক্টরে যে ব্যাপক বিনিয়োগ তারা করেছে, এটাকে আরও কীভাবে বৃদ্ধি করা যায়, তার জন্য বেশ কিছু ইস্যু, যেরকম রাজস্ব ইস্যু আছে। আমাদের আসলে এই বাজেটে যে বিষয়গুলো, বেশ কিছু নতুন ধরনের কর আরোপ করা হয়েছে আমাদের টেলিকম এবং ইন্টারনেটের সেক্টরে, সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। এবং শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জে ফের বন্যা, পানিবন্দী লাখো মানুষ। উজানের ঢলে প্লাবিত রংপুরের নিম্নাঞ্চল। সক্ষমতার অভাবে পিছিয়ে পড়ছে চামড়া শিল্প, মত এনবিআরের চেষ্টার পরও বিদেশি বিনিয়োগে সাড়া নেই, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বাজেটে কৃষি শিল্প খাতে সরবরাহ বাড়ানোই বড় চ্যালেঞ্জ, বলছেন বিশেষজ্ঞরা। মূল্যস্ফীতি কমানোর পদক্ষেপ ইতিবাচক। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।